রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের টানা 16 ঘণ্টার অভিযান। আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সুমনের স্ত্রী সহ নিহত 4 জনের আত্মসমর্পণ। রিমান্ড আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক থাকার নির্দেশ প্রধান বিচারপতির। দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এ সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন বলছেন পর্যবেক্ষকরা। কারচুপির অভিযোগ আনা বিএনপির রাজনৈতিক পরাজয়, মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে বিশেষ নিবন্ধন কর্মসূচি বাতিল করে গেজেট প্রকাশ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের। স্বস্তিতে প্রবাসী বাঙালিরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ঘরে ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জাগুলোতে বর্ণিল আলোকসজ্জা, বিশেষ প্রার্থনার আয়োজন। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 শিশু সন্তান সহ শনিবার আত্মসমর্পণ করেছেন রাজধানীর দক্ষিণখানে সূর্যভিলায় অবস্থান করা সন্দেহভাজন 2 নারী জঙ্গি। তাদের একজন অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী, অপরজন পলাতক জঙ্গি মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাড়িতে অবস্থান করা আরেক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। বাড়ির ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক কিশোরকে। রাশেদ বাপ্পিকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাহরিয়ার জামান দীপ। রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যবিলায় কাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গি বিরোধী অভিযান রিফল 24 প্রায় 16 ঘণ্টা পর শেষ হয়। অভিযানে আত্মঘাতী বোমা হামলায় এক নারী জঙ্গি নিহত হয়। এছাড়া আরও একজনের লাশ উদ্ধার করা হয়। আহত হয় এক শিশু। আত্মসমর্পণ করে 4 জঙ্গি। শনিবার বিকেল 3:15টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রী। আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিহতদের সঠিক পরিচয় জানা যাবে বলে জানান তারা। রিপল 24 এটা একটা সাকসেসফুল অপারেশন হয়েছে। এখানে 3 জন শিশু সহ মোট 7 জন ছিল, 4 জন জঙ্গি এবং তাদের শিশু সন্তান ছিল। কোনো রক্তপাতহীন ভাবে এই জঙ্গিদেরকে ধরা কিংবা তাদেরকে সবসময় আহ্বান করছি যে তোমরা তোমাদের অবস্থান ছেড়ে সারেন্ডার করো। অনেকেই ডাকে সাড়া দিচ্ছেন এবং এদেরকেও আমরা আমাদের পুলিশ বাহিনীর তরফ থেকে নানানভাবে বলা হচ্ছিল যে তোমরা সারেন্ডার করো। তাজা বোম রয়েছে, গ্রেনেড রয়েছে এবং কিছু অস্ত্র রয়েছে। এর আগে সকালে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 শিশু সহ আত্মসমর্পণ করেন 2 নারী। পুলিশের দাবি এরা মিরপুরে অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদ ও পলাতক জঙ্গি মুসার স্ত্রী। জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে মুসা, তার স্ত্রী এবং তার মেয়ে। এই 4 জন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে। বাড়ির ভেতরে আরো 3 জন অবস্থান করছে বলে আত্মসমর্পণকারীদের কাছ থেকে জানতে পারে পুলিশ। আত্মসমর্পণের জন্য বারবার আহ্বান জানানো হলেও তারা রাজি হয়নি। পরে বেলা 12টার দিকে চূড়ান্ত অভিযানে নামে পুলিশ। এই সময় ভেতরে থাকা এক নারী আত্মসমর্পণের কথা বলে বাইরে এসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে সে নিহত হয়। গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা এক শিশু। অভিনয় করে এগিয়ে এসে পুলিশের কাছাকাছি এসে তার কাছে থাকা, বুরকার ভিতরে থাকা, কোমরে থাকা তার যে সুইসাইডাল ভেস্ট সেটিকে এক হাত দিয়ে সেটিকে বিস্ফোরিত করে। বিস্ফোরিত করার কারণে বাচ্চাটি আহত হয়। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে জঙ্গি অবস্থানের খবরে সূর্যবিলা ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানে যোগ দেয় সোয়াট টিম সহ পুলিশের বিভিন্ন ইউনিট। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। আসামিকে রিমান্ডের আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে রিমান্ডের নামে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় এবং স্পর্শকাতর মামলায় জামিন দেওয়ার বিষয়ে দায়িত্বশীল হতে বিচারকদের আদেশ দিয়েছেন তিনি। শনিবার রাজধানীতে বিচার বিভাগীয় সম্মেলনে দেশের সব আদালতের বিচারকদের উদ্দেশ্যে একথা বলেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন ঢালাওভাবে রিমান্ড আদেশ দেয়ায় বিচারকদের কঠোর সমালোচনা করেন। মামলায় আসামি গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া, কিন্তু সম্প্রতি আসামি গ্রেফতার হলে রিমান্ড চেয়ে পুলিশের আবেদন এবং রিমান্ডের পক্ষে আদালতের অবস্থান উদ্বেগজনক হারে বেড়েছে। রাজধানীতে 2 দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলনে বিচারকদের উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বিচারকের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেন। যখনই পুলিশ একটা মামলা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বলে রিমান্ডে দেওয়ার জন্য,
আমরা বিচারকরা যারা আছি সেখানে আমরা ডান বাম কিছুই না দেখে পুলিশের কথায় রিমান্ড দিয়ে দিই। পুলিশের কথায় হুট করেই রিমান্ড দেবেন না। অনুষ্ঠানে প্রধান বিচারপতি কোনো আসামিকে রিমান্ড এবং জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চলতে বলেন। এখন আর রিমান্ড অর্থ কোনো আসামিকে টর্চার করে তার কাছ থেকে কনফেশন আদায় করা না। চোরাচালান, রেপ হাতে নাতে ধরে যদি জামিনে চলে যায়, কারো যদি এখানে যদি কোনো হস্তক্ষেপ থাকে বা এই ধরনের কোনো কিছু থাকে, আমরা বিচার বিভাগ কোনোদিন এটা বন্ধ থাকবো না। আপিল বিভাগ সর্বোচ্চ একটা রায় দিয়েছেন রিমান্ডের উপরে। এই রায়টাকে ফলো করলেই আমার মনে হয় অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে। সম্মেলনে বিচার বিভাগকে ডিজিটাল করতে ই জুডিশিয়ারি প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এই ৩০ লক্ষ মামলা জট কিন্তু দ্রুত নিষ্পন্ন করা। পরে বিচার বিভাগের সব তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিচার বিভাগীয় বাতায়নের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু বললেও বিএনপি এ নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছেন, আপাতদৃষ্টিতে ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ মনে হলেও গোপনে কিছু ঘটেছে কিনা তা নিয়ে তদন্ত প্রয়োজন। এদিকে এই নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে বিএনপির আরেক দফা রাজনৈতিক পরাজয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব জল্পনা কল্পনা আর আশঙ্কার অবসান ঘটিয়ে সুশৃঙ্খল পরিবেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত নগরীতে শান্তিপূর্ণ নির্বাচন স্বস্তি এনে দিয়েছে জনমনে। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে প্রায় সব মহল। শনিবার সকালে এ নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন পর্যবেক্ষক দল ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। এই নির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানান তারা। ভোটারদের বাধা প্রদান বা ভীতি প্রদর্শন, ব্যালট পেপার জোর করে নিয়ে সেগুলোতে সিল মারা, দুষ্কৃতিকারী কর্তৃক হামলা, জাল ভোট প্রদান, কারচুপি ইত্যাদি অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। এদিকে সকালে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কিছু প্রশ্ন থাকলেও বাহ্যিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো ছিল। অবাধ সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম, সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্য, কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচন সম্পর্কে অনেক প্রশ্ন আছে। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না বলে মন্তব্য করে জনপ্রিয়তা যাচাইয়ে ক্ষমতাসীনদের নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। তারা বলছেন যে জনগণ তাদের পক্ষে, জনমত তাদের পক্ষে যদি হয়ে থাকে, এই সরকারের উচিত হবে এখন যে অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া। এই নির্বাচন নিয়ে বিএনপি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না তুলে ফলাফল মেনে নিলে রাজনৈতিকভাবে লাভবান হতো বিএনপি। তাদের এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া উচিত এবং সেই হিসাবে বক্তব্য দেওয়া উচিত ছিল তাদের। তাতে করে তাদের কিন্তু রাজনৈতিক অর্জন হতো। কিন্তু এই যে বিরূপ মন্তব্য করাতে রাজনৈতিক দিক থেকে তারা হেরে গেল বলে আমার কাছে মনে হচ্ছে। এই নির্বাচনকে দৃষ্টান্তমূলক অভিহিত করে তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে পরিবর্তন আসবে রাজনৈতিক সংস্কৃতিতে। এটাই কিন্তু রাজনৈতিক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফিরলে আশুলিয়ার ৫৫ পোশাক কলকারখানা খুলে দেওয়া হবে ঘোষণা বিজিএমইএ এর। উস্কানি দেওয়ার অভিযোগে আরো 2টি মামলা দায়ের। খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন আজ। দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রাজধানীর খ্রিস্টান পাড়া, গির্জা এবং অভিজাত হোটেলগুলোতে সেজেছে বর্ণিল সাজে। ভক্তদের প্রত্যাশা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করবে যিশুর আদর্শ। ঘরে ঘরে ঝলমলে আলোকসজ্জিত ক্রিসমাস ট্রি জানান দিচ্ছে উৎসবের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপনে সম্পন্ন সব ধরনের প্রস্তুতি। এবার অপেক্ষা কেবল অতিথি আগমন আর আনন্দ উদযাপনে। যিশুর আগমনের যে একটা আধ্যাত্মিকতা জন্য প্রস্তুতি, সেটা আমরা কিন্তু এই 4 সপ্তাহ প্রায় 1 মাসের বেশি আমাদের সময় আমরা করি। বড়দিনে আমরা গির্জা যাই, আমাদের নামাজ হয়, প্রার্থনা আর কি,
আর আত্মীয় স্বজনের বাড়ি এইভাবে আমরা ঘোরাফেরা করি, বেড়াই, দেখা সাক্ষাৎ করি, এটাই আমাদের বড়দিনের আনন্দ। দৃষ্টিনন্দন রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে রাজধানীর গির্জাগুলো। নির্মাণ করা হয়েছে প্রতীকী গোশালা। খ্রিস্ট ধর্মমতে যেখানে জন্ম নিয়েছিলেন যিশু। যিশু খ্রিস্ট আসলে জন্ম নিয়েছিলেন দিনবেশে, আর আমাদের এই খ্রিস্টীয় জীবনেও আমরা সেই অর্থটি বহন করি যে আমরা সেই বাংলাদেশেও সেই দরিদ্রতার মধ্যে কিভাবে আনন্দকে ফুটিয়ে তুলতে পারি। এদিকে নির্বিঘ্নে বড়দিন উদযাপনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকরা। আশ্বস্ত বোধ করছি যে কিছু হবে না, এবং পুলিশ প্রশাসনের সাথে ডিসির সাথে আমরা মিটিং করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ডেকেছিলেন, ওনারা নিরাপত্তার 100% গ্যারান্টিও দিয়েছেন। আমাদের গেটে আর্টস থাকবে, থাকবে মেটাল ডিটেক্টর, থাকবে আমাদের নিজস্ব কর্মী বাহিনী এবং সরকারি কর্মী বাহিনী, যৌথভাবে আমরা নিরাপত্তাটা দেব। বড়দিন উপলক্ষে অভিজাত হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। সেখানে শিশুদের জন্য থাকছে মজার সব পার্টি, সান্তাক্লজের উপহার এবং বিশেষ খাবারের আয়োজন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের অবদানের কথা আলোচনা করতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান। আমরা এখন দেখব তার সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান। শহীদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব প্রেক্ষিত বিজয়ের গান। শহীদ ভাই, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই, এই দীর্ঘ 45 বছর পর অতি সম্প্রতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 108 জন শিল্পীকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে গেজেটের মাধ্যমে। এই অনুভূতিটা আপনার আমি জানতে চাই। এই অনুভূতিটা এখন কিভাবে প্রকাশ করতে পারবো আমি জানি না, তবে এটা একটা অভিনব সময় পার করছে। আমি যখন দেখলাম সকালবেলা আমি নাস্তা করছি, ঠিক সেই অবস্থায় স্ক্রলে দেখলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের 108 জন শিল্পীকে স্বীকৃতি দেওয়া হয়েছে অ্যাজ এ মুক্তিযোদ্ধা। আমার কোনো ভাষা নাই, আমি দেখার পরে যেটা আমার অনুভূতিতে আসলো আর কি, অনুভূত হলো আমার মধ্যে। তার কারণ আমি সেদিন কোনো বাসার থেকে বেরোই নেই, ওই আনন্দে আত্মহারা। এরপর থেকে লন্ডন থেকে, জার্মান থেকে, বাংলাদেশ থেকে বহু টেলিফোন, এখানকারও নিউ ইয়র্ক থেকেও বেশ টেলিফোন, আমেরিকা থেকেও টেলিফোন পাইছে। কিন্তু এইসব যে বাইরের থেকে দিন ভরে বাইরে গেলে আমার লস হতো। এটা তাদের সাথে অনেকে আমার সাথে কথা বলছে, অনেকদিন কথা হয় না, তাদের সঙ্গে দেখা হয় না, তারা টেলিফোন করছে। এই একটা আলাদা অনুভূতি। তার কারণ হচ্ছে কি, আমরা তো জানতাম যে ফাইনালি আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের আর কিছু হবে না, যা হবার হয়ে গেছে। আমরা জানি যে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে এবং সেভাবেই সংগঠিত হয়েছিল। যদি সংক্ষেপে বলেন এই শুরুটা। আমাদের ফুল ফ্লেজেড স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা চালু হয়, মানে চিটাগাংটা বাদ দিলাম, আগরতলা বাদ দিলাম, ক্যালকাটায় তো প্রথম 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড। আমাদের এখানে রেকর্ডিং হতো, এভরিথিং সবকিছু হতো। হয়ে বিকেলবেলা সন্ধ্যার পরে গানটা ওই যে আকাই মানে প্লেয়ার ছিল, ওখানে করার পর এটি কোথায় যেত এটা আমরা জানতাম না, সত্যি কথা আজকে বলতেছি আমি। কিন্তু প্রেক্ষিতটা কি, কোন অবস্থাতে এটা করেছিলেন? আচ্ছা, না, এটা রিয়েল থ্রু হলো 25শে মে থেকে। তখন কারা কারা ছিলেন ওখানে? একদম প্রাথমিক পর্যায়ে তো এই যে লোহানী ভাই ছিলেন, জব্বার ভাই ছিলেন, আপেল মাহমুদ ছিল, এরা। তারপর আমরা আস্তে আস্তে জড়ো হতে লাগলাম, একজন এক এক দিক থেকে জড়ো হতে লাগলাম। রথিন আগরতলা দিয়ে আসলো, তারপরে কাদেরি কিবরিয়া, লতা, ও ঠিক ওইভাবে আস্তে আস্তে করে আসতে লাগলো। মানে
ভিন্ন ভিন্ন পথে এসে একই বিন্দুতে সমস্ত জড়ো হলো আর কি। এই চিন্তাটা কার ছিল একটু মনে করতে পারেন? প্রথমে এটা হাল ধরেন কিন্তু গোপালগঞ্জের MNA সাহেব ছিলেন, মুর্শিদপুরের MA খায়ের MNA ছিলেন, ওনাকে প্রথম দায়িত্ব দেওয়া হয়। ওনাকে তারপরে রেখে তারপরে MA মান্নান সাহেব ছিলেন, হোম মিনিস্টার ছিলেন পরবর্তীতে হোম মিনিস্টার উনি বেশ কিছুদিন ছিলেন, উনি অনেকদিন পর্যন্ত ছিলেন, মানে একেবারে মানে দাঁড় করানো পর্যন্ত এরকম। আমাদের অনুষ্ঠানটা একটু নিয়মিত, এমন মানে বললে খারাপ শোনা যাবে, সেটা হচ্ছে কি, যদি কোনোদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যদি প্রচারে বিঘ্ন হতো অথবা প্রচারিত না হতো, মানুষের মনে করতে মুক্তিযুদ্ধ বন্ধ হয়ে গেছে, এমন একটা আলোড়ন সৃষ্টি করছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না থাকলে মানুষ কিন্তু জানতো না যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলতেছে। মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে অবদান অনস্বীকার্য। এখানে গান লেখার কাজ এবং সুরের কাজে কারা, আমি জানি যে সমর দাস ছিলেন, আমার একবার সৌভাগ্য। আচ্ছা, না আমাদের মিউজিক ডাইরেক্টর আরো ছিলেন সমর দাস, উনি তো মানে হি ইজ এ সুপার ব্যান্ড। পূর্ব দিগন্তে, নঙ্গর তোলো তোলো গান ওনার। আমাদের অজিত দা ছিলেন, অজিত রায়। জয় বাংলা বাংলার জয় গানটা, এটা তো যদি বলতে হয় যে স্বাধীন বাংলার নিজস্ব টিউন সং যদি থাকে, সেটা জয় বাংলা বাংলার জয়। এটা দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে ওপেন করা হতো জয় বাংলা বাংলার জয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কি পরিমাণ গান আপনারা গেয়েছেন? এটা তো পরিমাপ করে এভাবে বলা যাবে না। গান আমার মনে হয় না যে নট লেস দ্যান, অনেক গান কিন্তু বাজায় না এখন, আর কোনো বাজায় না। এই যেমন জব্বার বেসুর, তারপর শাহনওয়াজ হোসেনের লেখা এই গানটা, আমি এক বাংলার মুক্তি সেনা, মৃত্যুর পথে চলিতে, ভয় করি না ভয় করি না, মৃত্যুরে পায়ে দোলে চলি হাসিতে, মৃত্যুরে পায়ে দোলে চলি হাসিতে। এই গানগুলো শোনাও যায় না। তারপরে যে জব্বর ভাই এবার উঠেছে বাংলার ঘরে ঘরে, এই যে গানগুলো, এই সমস্ত গানগুলো কিন্তু এগুলো কি সংরক্ষিত নেই নাকি এমনিতেই এগুলো বাজানো? এখন আমি তো অনেকদিন বাইরে, এখন এটা সংরক্ষিত আছে। আমি মাজারুল ইসলাম আসছিল, নট মাজারুল আনোয়ার, মাজারুল ইসলাম, ওই যে কথা শিল্পী, যার ওই মানে সিনেমার অ্যাডভার্টাইজ করে যে নতুন একটা ওকে আমি জিজ্ঞেস করছিলাম, যে অনেক কিছু আছে কিন্তু ওই জিনিসগুলো না প্রাথমিক পর্যায়ে না বাজাতে বাজাতে এই জিনিসগুলো এখন বাজানোর পর্যায়ে নাই। আজকে এই যে আপনারা যে আশায় যুদ্ধ করেছিলেন এবং যেই স্বপ্ন দেখেছিলেন, আপনার কি মনে হয় যে, বা আপনারা যে ত্যাগ করেছিলেন, সেটি আজকে আপনারা? আমি বুঝতে পারছি আপনার কথা, আপনি কি বলেন, কিভাবে দেখছেন এই সাফল্যকে? অনেক দেরিতে হলো, এই জিনিসটা আরো আগে হওয়ার কথা ছিল, এত দেরিতে না। কষ্টটা ওইখানে অনেক দেরিতে আসলো। এই জায়গা থেকে আপনি কি বলতে চান আমাদের নতুন প্রজন্ম বা প্রবাসী বা দেশে সবার জন্য আপনি কি বলবেন? আমি কিন্তু আমাদের নতুন প্রজন্মই হোক, আমাদের প্রজন্ম, আমি কিন্তু প্রাউড অফ মাই নেশন। এই জন্য প্রাউড, তার কারণ হচ্ছে কি, একটা কথা এখানে তো প্রায় শুনি, এমার্জিং টাইগার। আমেরিকানরা বলে বাংলাদেশ ইজ এমার্জিং টাইগার। এই টাইটেলের পর আর কি চাই? আর তো কিছু লাগে না। আমাদের বটমলেস বাস্কেট বলতো, সেখানে এমার্জিং টাইগার। এমার্জিং টাইগার তাকেই বলা হয় যে কিছু করতে পারবে। আমি তো চাই যে কোনো অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত, অন্তত অন্য কোনো সময় না হোক, একটা অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে কোনো গান দিয়ে একটা উদ্বোধনী সঙ্গীত করতে হবে। এইটা তাহলে আমি আমার মুক্তিযুদ্ধকে, আমার সঙ্গীতকে এবং আমার সংস্কৃতিকে ভালোবাসলাম। যে সমস্ত গানগুলো ছিল সেই সমস্ত গানগুলো উদ্ধার করা দরকার। প্রথম উদ্ধার করে, আজকাল ডিজিটাল যুগ, যদি কোনো রকম একটু থাকে সেটাকে পূর্ণাঙ্গ করা যাবে। সুতরাং এইটা ভীষণভাবে প্রয়োজন।
শহীদ ভাই, আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম, পরামর্শ শুনলাম, এবং আদর্শগত দিক থেকে, চেতনার দিক থেকে, এবং অবশ্যই আমরা আশাবাদ শুনলাম যে বাংলাদেশ, আপনি বললেন যে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, এবং আজকের এই ইমার্জিং ইকোনমিক টাইগার যেটা বলছে সেটিতেও আপনি আমাদেরকে আরো উৎসাহিত করলেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের অবদানের কথা বলছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরো থাকছে, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার পথিকৃতদের দেয়া হলো সংবর্ধনা। স্বীকৃতি পেয়ে তাদের কণ্ঠে উচ্ছ্বাস। প্রবাসের আরো কিছু খবর, জঙ্গি, সন্ত্রাসবাদ ও ইসলামের বিরুদ্ধে অপপ্রচার রোধে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এমন অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো দুদিনব্যাপী ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর তথ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক। জেদ্দায় ওআইসির সদর দপ্তরে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ সহ 57টি সদস্য দেশের তথ্যমন্ত্রী অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। একটা চক্র মুসলমানদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে, মুসলমানদেরকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে ফেলছে এবং অপবাদ দিচ্ছে। আরেকদিকে মুসলমানদেরকে একঘরে করার একটা চক্রান্ত হয়েছে। তা আমরা এই সম্মেলনে আমি বাংলাদেশের পক্ষ থেকে এই ইসলাম ফোবিয়া এবং জঙ্গি সন্ত্রাস মোকাবেলা করার জন্য 11 দফা প্রস্তাব উত্থাপন করি। যুক্তরাষ্ট্রে 9/11-এর সন্ত্রাসী হামলার পর বিশেষ নিবন্ধন কর্মসূচি ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি সিস্টেম NSEER বাতিল করে শুক্রবার গেজেট প্রকাশ করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মুসলমানদের বাধ্যতামূলক নিবন্ধনের আইন প্রণয়নে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের পুনঃ অঙ্গীকারের পর ওবামা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার এই গেজেট প্রকাশ করা হলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিরা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচিত হওয়ার আগে ও পরে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশটির বন্দরগুলোতে মুসলিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার ঘোষণা দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠন। সম্প্রতি হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে স্মারকলিপি প্রদান করে মানবাধিকার সংগঠন দিস ইজ রাইজ আপ অ্যান্ড মুভিং ড্রাম ও অনলাইন ভিত্তিক আন্দোলন মুভ অন। নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যানও এ কর্মসূচি স্থায়ীভাবে বাতিলে প্রেসিডেন্ট ওবামার কাছে অনুরোধের পর হোয়াইট হাউসের সিদ্ধান্তে আইনটি অবলুপ্ত করে শুক্রবার গেজেট প্রকাশ করে হোমল্যান্ড সিকিউরিটি। দেশটিতে মুসলমানদের বাধ্যতামূলক নিবন্ধনের আইন প্রণয়নে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের পুনর্অঙ্গীকারের পর ওবামা প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি করে শুক্রবার এ গেজেট প্রকাশিত হল। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর নিবন্ধন কর্মসূচিকে স্থগিত করে রেখেছিলেন প্রেসিডেন্ট ওবামা। NSEER বাতিলে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য। আর টাইম আসার জন্য এরকম আইন থাকে আমাদের জন্য ভালো। হয়তো তার মাইন্ড চেঞ্জ হতে পারে, আগে যেহেতু স্টপ করছে হয়তো এটা আবার চালু হতে পারে। নতুন করে কোনো আইন না হওয়া পর্যন্ত এ পদক্ষেপ প্রবাসীদের জন্য সুখবর বললেন ইমিগ্রেশন আইনজীবী নাজমুল আলম। 25টা দেশকে এই রেজিস্ট্রেশনের আওতা থেকে নিয়ে মানে আর কি বাদ দেওয়া হলো, তো তার মাঝে বাংলাদেশও আছে। সো হুইচ ইজ এ গুড নিউজ। ওবামা প্রশাসন এটাই মনে করেছে যেন এটাকে তারা কোনো মতেই যেন এনহ্যান্সমেন্ট করে, অর্থাৎ বর্ধিতকরণ করে, যাতে এটার ভিতরে যেন মুসলমানকে ঢুকাইতে না পারে। এখন যদি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসছেন, যারা শপথ নিচ্ছেন, তারা যদি চান তাহলে তাদেরকে নতুন করে কোনো আইন তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্রে যে কোনো জনগোষ্ঠীকে নিবন্ধনের আওতায় আনার ক্ষমতা দিয়ে 1950-এর দশকে পাশ হওয়া একটি আইনের অধীনে 2002 সালে 25 দেশ ভিত্তিক ও ধর্ম নির্বিশেষে এই নিবন্ধীকরণ আইন করা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেবল মুসলমানদেরকে উদ্দেশ্য করেই মুসলিম রেজিস্ট্রেশনের কথা বলছেন। এ কারণেই আগের আইনটি অবলুপ্ত হলেও ট্রাম্পের মেয়াদ পর্যন্ত উৎকণ্ঠা রয়ে গেছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্বল্পোন্নত দেশগুলোর জন্য টেকনোলজি ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। শুক্রবার সাধারণ পরিষদের মূল অধিবেশনের সমাপ্তি পর্বে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। চার্টার অনুমোদন অনুষ্ঠানে
প্রদত্ত ভাষণে এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, এর মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছা প্রতিফলিত হয়েছে। টেকনোলজি ব্যাংক এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। এ ব্যাংক 48টি স্বল্পোন্নত দেশের জন্য প্রযুক্তিগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। 46তম বিজয় দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা। শুক্রবার দোহার একটি হোটেলে সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী প্রজন্মকে উদ্দেশ্য করে সভাপতি ওমর ফারুক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস.এম. ফরিদুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম, কাতার যুবলীগ সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসেন সহ অনেকেই। টানা 558 ঘন্টা তবলা বাজিয়ে গিনেস রেকর্ড ভেঙেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি তবলা বিশারদ সুদর্শন দাস। ভারতীয় বংশোদ্ভূত কুজল মান্নাম রামকৃষ্ণানের গড়া 501 ঘন্টার রেকর্ড ভেঙে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নিজের নাম লেখাতে যাচ্ছেন তিনি। লন্ডন প্রতিনিধি সোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 22 ডিসেম্বর, ঘড়ির কাঁটায় বিকেল 4টা। কাউন্টডাউনের মধ্য দিয়ে তবলা বাজানোর সমাপ্তি টানেন সুদর্শন দাস। তবলা বাজানোর বিশ্ব রেকর্ডটি নিজের করে নিতে গেল 27 নভেম্বর থেকে শুরু করে টানা 25 দিন 558 ঘন্টা তবলা বাজিয়েছেন তিনি। এটা মাথা আসলো 2009-এ। আমি ভারতে গিয়েছিলাম একটা প্রোগ্রাম করতে বেঙ্গালুরুতে। তো ওখানে গিয়ে শুনি যে একজন কিষানন, মিস্টার কিষানন, সে মাদ্রাজের, সে মৃদঙ্গ প্লে করে সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে 501 ঘন্টা। আমার মাথায় আসলো হঠাৎ করে, আমি দেখি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখি 2011-এ গিনিস ওয়ার্ল্ড রেকর্ডকে। গেল বছর সারা বিশ্বের বাছাই করা 11 জনের মধ্য থেকে তবলা বিশারদ সুদর্শনকে প্রথম বাংলাদেশি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে মনোনীত করা হয়। এই বছর 5 অগস্ট তারা আমাকে করেছে, নমিনেটেড করেছে, অ্যাকসেপ্টেড করেছে। এই রেকর্ডটি গড়তে গিয়ে সুদর্শন দাস 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা বিরতি নিতে পারতেন, আর এই সময়ের মধ্যেই তাকে সারতে হতো খাওয়া, ঘুম সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ। সুদর্শনের নতুন রেকর্ড করার পুরো প্রক্রিয়াটি কয়েকটি ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। এর পাশাপাশি একটি লগবুকও রাখা হয়, যেখানে তার 24 ঘন্টার হিসাব রাখা হতো। আগামী 7 দিনের মধ্যে এই ভিডিও ক্লিপ এবং লগবুক গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। সব পরীক্ষা নিরীক্ষা শেষে 3 সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ডের ঘোষণা আসবে। অমূল্য রঞ্জন দাস ও বুলবুল রানী দাসের সন্তান সুদর্শন বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ায় 1974 সালে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়স থেকেই তবলায় তালিম নেওয়া সুদর্শন 1990 সালে ফুলকুড়ি আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা ও 1991 সালে বাংলাদেশ আন্তঃ কলেজ প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। 1992 সালে ভারতের শান্তিনিকেতনে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার পর 1998 সালে তাকে তবলা বিশারদ উপাধিতে ভূষিত করা হয়। সময় সংবাদ, লন্ডন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাজধানীর আশকোনার ঘটনা প্রমাণ করে জঙ্গিরা এখনো গোপনে সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করার চেষ্টা করছে। শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা জঙ্গিবাদকে নির্মূল করছি। বিশ্বের অন্যান্য দেশের থেকেও জঙ্গিবাদকে বাংলাদেশে নির্মূল করতে অনেক বেশি সাকসেসফুল আমরা, কিন্তু তারপরেও কিন্তু জঙ্গিবাদ নির্মূল হয়ে যায়নি। তারা কিন্তু গোপনে এখনো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আশকোনার ঘটনাতে এটা বোঝা যায়। তারা কিন্তু একটা মরণকার মতো মারার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, যারা জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, যারা 2004 সালে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, একই শক্তির বিরুদ্ধে কিন্তু এখন আমরা লড়াই করছি। এর এই জঙ্গিবাদ, এর এই সাম্প্রদায়িক শক্তি, এর এই সন্ত্রাস উন্নয়নের মহাসড়ক থেকে আমাদেরকে আবার নামিয়ে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাভারের আশুলিয়ায় উস্কানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলা 2টি দায়ের করা হয়। এ নিয়ে গত 4 দিনে 7টি মামলায় অজ্ঞাত ও নাম উল্লেখ সহ প্রায় 2000 শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শনিবার সকালে বন্ধ কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ন্যূনতম বেতন 10,000 টাকার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত 21 ডিসেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের 55টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফেরার প্রতিশ্রুতি দিলে কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। শনিবার সকালে বিজিএমইএ ভবনে পোশাক কারখানার কর্মরত শ্রমিকদের কর্মশালায় তিনি একথা বলেন। আমি সবাইকে বলবো কাজে যোগদান করুন। সবাই যদি বলে যে কাজ করবে ঠিক মতো, তাহলে আমরা ফ্যাক্টরি খুলে দেব। সরকারের তরফ থেকে, শ্রমিক পক্ষ থেকে যদি বলা হয়, তখন আমরা ফ্যাক্টরি খুলে দেব। কোনো অবস্থায় স্বার্থান্বেষী মহল দ্বারা বিভ্রান্তিতে আমাদের এই কোমলমতি শ্রমিক ভাই বোনেরা যাতে না পড়ে। শিগগিরই আইনি রূপ দিয়ে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। শনিবার বিকেলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। আগামী জানুয়ারি মাসের যে সংসদ, সেই সংসদে এই সিদ্ধান্তকে আইনি রূপ দিয়ে যুদ্ধ অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা। এত লোক মারা যায় নাই, দর্শন হয় নাই, নারীদের উপর নির্যাতন হয় নাই, হিসাব চায়, তাদেরও বিচার হবে, বিচার করতেই হবে। যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য অত্যন্ত সুকৌশলে কথাগুলো বলে যাচ্ছে। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার সূচনা লগ্নের সেই পথিকৃতদের দেয়া হলো সংবর্ধনা। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিতদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে ঘিরে মঙ্গল শোভাযাত্রা এখন বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃত এবং তালিকাভুক্ত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যাদের হাত ধরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, তাদের অংশগ্রহণে পায় ভিন্ন মাত্রা। তাদের সম্মানিত করতে সংবর্ধনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। হাতে তুলে দেওয়া হয় স্মারক, পরানো হয় উত্তরীয়। স্বীকৃতি পেয়ে সবার কণ্ঠে ছিল উচ্ছ্বাস। এইভাবে স্বীকৃতি যে আসলে পেয়ে যাব, মনের এই আকাঙ্ক্ষাটা যে পূরণ হবে কোনোদিন, এটাই আমাদের কাছে বিরাট পাওয়া। আজকের এই আবেগটা ভাষায় প্রকাশ করার মতো না। সেদিন আমরা যারা শুরু করেছিলাম, কখনো চিন্তা করে করিনি আজকে এত পর্যায়ে, এত বড় পর্যায়ে আজকে আমরা যাব। পরবর্তী জেনারেশন যেভাবে নিজেদেরকে এটার সাথে সম্পৃক্ত করেছিল, এই সম্পৃক্ত করার কারণেই কিন্তু আজকে এত বড় একটা পাওয়া আমাদের। মঙ্গল শোভাযাত্রার এই স্বীকৃতি বাংলাদেশের সংস্কৃতির বড় অর্জন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু প্রতি বছর এই মঙ্গল শোভাযাত্রায় এসে তাদের বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ, তাদের বিচারের দাবি, এই সমস্ত কিছুই আমরা এই মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুষঙ্গ তার মাধ্যমে প্রকাশ করেছি। বকুলতলার এই আয়োজনে সূচনা লগ্ন থেকে প্রতিটি শোভাযাত্রার পোস্টার প্রদর্শন করা হয়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আসরের সেমিফাইনালে স্থান করে নেওয়াটাই প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন দলের কোচ ও অধিনায়ক। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সাবিনা খাতুনকে অধিনায়ক করে 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। তাদের দুই প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবং আফগানিস্তান। তাই কঠিন গ্রুপ থেকেই সেমিফাইনাল নিশ্চিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আগামী 29 ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। এর একদিন পর সাবিনাদের প্রতিপক্ষ ভারত, যাদের বিপক্ষে মুখোমুখি 5 দেখায় কখনোই জয় পায়নি গোলাম রব্বানির ছোটনের দল। এখন পর্যন্ত 3টি সাফ খেলে বাংলাদেশের গন্ডি সীমাবদ্ধ ছিল সেমিফাইনাল পর্যন্ত।
দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের টানা 16 ঘন্টার অভিযান। আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সুমনের স্ত্রী সহ নিহত 4 জনের আত্মসমর্পণ। রিমান্ড আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক থাকার নির্দেশ প্রধান বিচারপতির, দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এ সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন বলছেন পর্যবেক্ষকরা। কারচুপির অভিযোগ আনা বিএনপির রাজনৈতিক পরাজয়, মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে বিশেষ নিবন্ধন কর্মসূচি বাতিল করে গেজেট প্রকাশ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের, স্বস্তিতে প্রবাসী বাঙালিরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ঘরে ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জাগুলোতে বর্ণিল আলোকসজ্জা, বিশেষ প্রার্থনার আয়োজন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।